সাফা কবির একটু স্পেশাল যে আমার দীর্ঘদিনের আসলে কো-আর্টিস্ট এরকম ফিল হয় আমার। একটা গল্পের একটা চরিত্রকে আমি বিশ্লেষণ করতে চাই। তো আমি যে ফিল্মগুলোতে কাজ করি সেগুলো একদমই আমার সন্তুষ্টির জন্য আরকি। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। কালের কণ্ঠের পাঠক, দর্শক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের ঈদ আড্ডায়। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনার এবং আমার বিশেষ পছন্দের একজন অভিনেতা খায়রুল বাশার। কথা বলবো তার সাথে এবং জানবো তার এবারের ঈদের কি কি কাজ আপনাদের জন্য নিয়ে আসছে এবং এছাড়া অনেক মুহূর্ত। কেমন আছেন ভাইয়া? এই তো ভালো। কেমন আছেন? আমিও ভালো আছি। সেই সাথে জানতে চাই এবারের কুরবানি ঈদে কি কি কাজ আসতে চলেছে আমাদের দর্শকদের জন্য। এবার কোরবানিতে বেশ কিছু টেলিভিশন ফিকশনই আসবে। তো এগুলোর নাম এই মুহূর্তে বলাটা একটু মুশকিল, মাথায় সেভাবে আসছে না। যেমন আজকে শুট করছি সন্ধি। সন্ধির পরিচালনা করছেন আমাদের কবির আহমেদ ভাই। এটার চিত্রনাট্য সংলাপ সৈয়দ সৈয়দ নীলিমার দোলা তার নাম। যাই হোক, তো এটা শ্যুট হচ্ছে। সন্ধি আসবে লাউন্স নামে একটা গল্প আসবে, যেখানে আমার চরিত্রটার নামই লাউন্স। তো ওই লাউন্স কী কী করে সেখানে সেটা দেখা যাবে। আগলে রেখো আমায়, সেটা আসবে। আর আগলে রেখো আমায় আসবে। তারপর কো আর্টিস্ট হিসেবে সাফা আপুকে আমরা দেখতে পাচ্ছি। তো অ্যাজ সাফা আপু কো আর্টিস্ট কেমন? অন্যান্য অনেক আর্টিস্টের সাথে কাজ করেছেন, সাফা আপু কেমন? অন্যান্য কো আর্টিস্টরাও ভালো, বেশ ভালো। তবে সাফা কবিরের ক্ষেত্রে আমি যদি বিশেষভাবে বলতে চাই যে আমি যখন নাটক শুরু করি তখন থেকে তার সাথে আমার কাজ হয়, এবং আমি তার প্রতি ভীষণ গ্রেটফুল। যে ভীষণ গ্রেটফুল এই জায়গায় যে হয় না যে আমি যখন নাটক শুরু করি নাই তখন দেখতাম যে সাফা কবির অভিনয় করছেন। তো ওনার সাথে যখন আমি শুরুতেই কাজ করি এবং শুরুতেই সম্পর্কটা এরকমই ছিল যে উনি ভীষণ কমফোর্ট। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে তার সাথে আমার অভিনয়ের সিঙ্কটা খুব ভালো হয়। তো যাদের সাথে কাজ করে আসছি তাদের সাথে কাজ করে ভালো লাগে। সাফা কবির একটু স্পেশাল যে আমার দীর্ঘদিনের আসলে কো-আর্টিস্ট এরকম ফিল হয় আমার। খায়রুল বাশার সম্পর্কে যদি আমার দর্শকরা একটু জানতে চায়, এমন কোনো মুহূর্ত যেটা এখন পর্যন্ত দর্শকরা জানে না? যেটা দর্শক জানে না সেটা তো না জানাই ভালো আসলে, কারণ কেন আমি রহস্য আসলে বলে দিব। থাকে তো, যেহেতু আমরা আর্টিস্টদের উপরে আমাদের দর্শকদের একটা আগ্রহ থেকেই যায়, তো সেই আগ্রহটা থাকুক, সেই আগ্রহটা থাকুক। এমন কি মুহূর্তের কথা বলবো, জীবনে তো কত কত মুহূর্ত চলে গেলো, কত রকম মুহূর্ত চলে গেলো, আসলে কয়টা শেয়ার করা যাবে। তো যতটুক এই পরিস্থিতির কারণে শেয়ার করা হয় বা পরিস্থিতির ভিতর দিয়ে শেয়ার করা হয়, এতটুকুই আমি আসলে তাদের কাছে। জানতে চাই বড় পর্দায় দিয়ে আপনার কাজের শুরু, বড় পর্দায় কাজ করেছেন, সেই সাথে বেশ কিছু মানে চলচ্চিত্রে আপনাকে দেখা গিয়েছে, সেখান থেকে ছোট পর্দায় কাজ, কারণ অনেক আর্টিস্টের কাছে শোনা যায় যে তারা বড় পর্দায় কাজ করলে ছোট পর্দায় পুনরায় কাজ করতে চায় না। এক্ষেত্রে আপনি সমানভাবে দুই জায়গাতেই কাজ করছেন আপনার। না, আমার বড় পর্দা দিয়ে শুরু না, মূলত শর্ট ফিল্ম দিয়ে শুরু, তারপর ক্লোজ আপ কাছে আসার গল্প করা। তার আগেও একটা নাটক করা ছিল আমার, মানে ওই দুইটা নাটকের পর একটা ফিল্ম করা, তারপর ক্লোজ আপ কাছে আসার গল্প করা। তো ফিল্মে আমি শুরু থেকে আসলে যেটা ছিলাম যে একটা গল্পের একটা চরিত্রকে আমি বিশ্লেষণ করতে চাই, সেটাকে প্রকাশ করতে চাই। তো আমি চরিত্রগুলোই করে আসছিলাম। তো আমার জন্য একটা বড় অপরচুনিটি আসে মাঝখানে, যেটা হচ্ছে ক্লোজ আপ কাছে আসার গল্প করা। তো ক্লোজ আপ কাছে আসার গল্প করার পরপর 2 বছর করি। তারপর আসে নেটওয়ার্কের বাইরে, মহানগর, নিখোঁজ, বাঘের বাচ্চা, এগুলো। আর এর ভিতরে আমি ফিল্ম ছিল ৪৯ বাতাস। তারপর এরপর কিসে কাজ করলাম, ইতি তোমারই ঢাকা। কাজল রেখা তো হ্যাঁ, ইতি তোমারই ঢাকা, রিসেন্টলি কাজল রেখা। তাছাড়াও আমার 2টা ফিল্মের শ্যুট করা অলরেডি ডান, প্রজেক্টও ডান। এগুলো 1 ইয়ার হবে, মানে রিলিজড হবে আর কি, রিলিজ হবে। তো সেটা হচ্ছে, একটা হচ্ছে বনলতা সেন, একটা হচ্ছে 3.5 হাত ভূমি। আর একটা শ্যুট করতে যাব। তো আমি যে ফিল্মগুলোতে কাজ করি সেগুলো একদমই আমার সন্তুষ্টির জন্য আর কি। এটা ধরেন যে ওই গল্প, ওইটার মেকিং স্টাইল যেটা হবে, খুবই ইন্ডি স্টাইলের ফিল্মে আসলে আমি কাজ করি। আমি কমার্শিয়ালি এখন কোনো ফিল্মে মানে সেটার জন্য আমি মনে করি আমি প্রস্তুত না, আমার সময়টা প্রস্তুত না। ইভেন একটু অবশ্য এখন আশাবাদী যে আমাদের ফিল্ম একটু আলোর মুখ দেখছে, অনেকেই ফিল্ম বানাচ্ছেন বা রেগুলার ফিল্ম হবে এরকম বিলিভ তৈরি হচ্ছে আর কি। তো সেটা যদি হয় যে রেগুলার অন্তত 10 জন ডিরেক্টর 10টা ফিল্ম বানান,
বছরে, তাহলে হয়তো ওই দিকের চিন্তাভাবনা হবে। আর পর্দার কথা যেটা বলছিলেন, আসলে পর্দা বিষয় না। টেলিভিশন যখন কাজ করছি সেটার অভিনয়ের ফ্রিকোয়েন্সি একরকম, যখন ওটিটিতে কাজ করি সেটার ফ্রিকোয়েন্সি একরকম, ফিল্মে যখন কাজ করব তখন বা কাজ করি সেটার ট্রিটমেন্ট ফ্রিকোয়েন্সি আসলে একরকম। সো তিনটা জায়গায় আসলে অ্যাক্টিং ফর্ম এমনিতেই খুব আলাদা হয়ে যায়। সো এটা আমার মনে হয় আর কি। তো এটার সময়ের ব্যাপার যদি বলেন, বা অ্যারেঞ্জমেন্টের কথা যদি বলেন, বা কতটা বস্তুনিষ্ঠ অ্যাক্টিং আমরা করতে চাচ্ছি, বা ব্যাপারটাকে কতটা বস্তুনিষ্ঠ হিসেবে দেখাতে চাচ্ছি, সেসব দিক যদি বলেন, তিনটা ফর্মই খুবই আলাদা আলাদা। হ্যাঁ, তো সেই জায়গায় অভিনয় অটোই আসলে চেঞ্জ হয়ে যায়। আমার যেই মানে অভিনয়ের যেই ব্যাপারটাকে আমি বেশি প্রাধান্য দিই, সেটা হচ্ছে যে আমার পরিস্থিতি কী এবং আমার চরিত্রটাকে আমি কতটা বিশ্লেষণ করতে পারলাম, সেটাকে আমি আসলে বেশি প্রাধান্য দিই আর কি। এর পাশাপাশি জানতে চাই, কুরবানি ঈদকে কেন্দ্র করে খায়রুল বাশারের কোনো মেমোরিজ আমার দর্শকদের জন্য। কুরবানি ঈদের মেমোরি বলতে গেলেই তো আসে কুরবানির গরুর হাটে যাওয়া, গরু কেনা। তো সবচেয়ে বেশি মনে পড়ে যে যখন দাদার পেছন পেছন যেতাম, বা নানার সাথেও যাওয়া হয়েছে অনেক গরু কিনতে, বা মামার সাথে যাওয়া হয়। এখন বাবার সাথে যাই, বড় ভাই যায়। তো এগুলি মনে পড়ে। বিশেষ কিছু তো মাথায় এইভাবে আসতেছে না। বিশেষ কি বলবো, যে প্রথম দিকে একদম ছোটোবেলায় গরু কুরবানি দেওয়ার সময় একদম চিল্লাপাল্লা করে কান্নাকাটি করতাম, যে এটা খুবই মানে ভয় পেতাম আর কি। তো এটা বিশেষ বলতে পারি। তো এছাড়া বিশেষ কিছু গরুর হাটের কোনো যদি গরুর হাটে তো ছোটোবেলায় যেটা হতো যে ওই নানার সাথে গেলে যেটা হতো যে সে এক বাজার ঘুরে আরেক হাট ঘুরেও তারপর গরু তার পছন্দ হতো না। তো আর আমার যে মনে হতো যে এখনই গরুটা দেখলাম কিনে ফেলবে। হ্যাঁ, তো যেই গরুটাই দাম করতো সেটাই মনে হতো যে এই গরুটাই মনে হয় আমরা কিনবো, গরুটা সুন্দর। কিন্তু এরকম হতাশ হতে অনেক সময় ফিরে আসতাম। এটাই বিশেষভাবে মনে পড়তেছে আর কি এই মুহূর্তে। সবশেষ, যেহেতু আমাদের দর্শকরা অনেক হলমুখী হয়েছে, অনেক সিনেমা দেখছে, আপনার কাজগুলো বা অন্যান্য যারা কাজ করছেন তাদের কাজগুলো যেন আমার দর্শকরা দেখে, এই বিষয়টি নিয়ে দর্শকদের। না, এটা খুবই আশান্বিত হওয়ার মতো ব্যাপার যে ঈদের যেই আমেজটা, সেই আমেজটা আপনারা দ্বিগুণ করছেন আসলে সিনেমা হলে গিয়ে। এখন সিনেমা হলে গেলে সেই আমেজটা পাওয়া যায় যে ঈদে বিশেষ করে যে আমরা সিনেমা দেখতে যাচ্ছি এবং এই আগ্রহটা বাড়ছে এবং আপনাদের উপস্থিতি বাড়ছে, এটা অনেক বেশি আশান্বিত হওয়ার মতো ব্যাপার যে সামনের ফিল্ম যারা বানাবেন এবং সামনে যে ফিল্মগুলো আসবে তারা অনেক বেশি উৎসাহিত হচ্ছে এবং আরও দারুণ কিছু নিয়ে আসবে সামনে আপনাদের জন্য। তো আপনারা যান, পরিবার নিয়ে যান, এখন খুব চমৎকার ফিল্ম হয়, সেই ফিল্মগুলো দেখুন এবং উদযাপন করুন।